হ্যালো, কি খবর তোমাদের? হে গরিবেরা, গরিব বললে তো তোমরা খেপে যাও, তাই না? তোমাদেরকে একটা দেখাচ্ছি, আচ্ছা এটাকে এইভাবে দেখলে পড়তে পারো না, এইভাবে দেখলে পড়া যায়। খোলা চিঠি, সিরাজুল আলম খান, যাকে আমরা দাদা বলে জানতাম, এখনো জানি। সিরাজুল আলম খান দাদা। দাদা হলো একটা কোড নেম। অনেকে ভুল করে দাদা ভাই বলে ফেলেন, এতেও দাদা আপত্তি করতেন না। দাদা, দাদা ভাই, শ্রদ্ধার সাথে মানুষ অনেক কথা বলে, কিন্তু দাদা একটা কোড নেম, কোড ওয়ার্ড। দাদা বলতে আমরা সিরাজুল আলম খানকে বুঝাইতাম, সিরাজ ভাইকে বলতাম। যারা আমরা অতি ঘনিষ্ঠ ছিলাম, কাছের ব্যক্তি, সহকর্মী ছিলাম, তারা বলতাম সিরাজ ভাই, ঠিক আছে? পরবর্তীতে দাদা বললেই সবাই চিনে ফেলতেন। 2000 সালে খোলা চিঠি লেখার পর তিনি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে এটা পড়ে শুনিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার সরকার তাঁকে জেলে ঢুকিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ছাড়া পেয়ে আসেন। গত বছর দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। এই মহান নেতা, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। হয়তো বা হতো, অনেক দেরিতে হতো। মহান মুক্তিযুদ্ধকে যিনি ত্বরান্বিত করেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতকে যিনি শক্তিশালী করেছেন, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে, জাতির পিতা উপাধিতে ভূষিত করেছেন, এবং মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু মুজিববাদ প্রতিষ্ঠা করতে পারেননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে তাঁরই ঘনিষ্ঠ সহচরেরা, তাঁর সাথেই লুকিয়েছিল তাঁরই শত্রুরা। তিনি যেটা ঘুণাক্ষরেও স্বপ্নেও কোনোদিন ভাবেননি, কল্পনাও করেননি, খন্দকার মোশতাক গং, জিয়াউর রহমান গং তাঁকে হত্যা করাবেন। কাজটা মোটেই সমীচীন হয়নি, সঠিক হয়নি। তো বঙ্গবন্ধুর নিজেরও অনেক ভুল ছিল। ভুল এই অর্থে যে তিনি অনেক বেশি উদার ছিলেন। শত্রুদের সাথে উদার হতে নেই, যেমন করে চোর ডাকাতের সাথে উদার হতে হয় না, যে আমি চোর ডাকাতের জন্য দরজা খোলা রেখে দিব, রাতের বেলায় ঘুমাবো, কোটি কোটি টাকার সম্পদ ঘরে, সোনা দানা, মানুষের অর্থ সম্পদ লুটপাট করে এনে ঘরে রেখে দিলাম। আমি ভাবলাম আমার চেয়ে বড় ডাকাত চোর কেউ নেই, কে আবার আমার বাড়িতে ডাকাতি করতে আসবে? সেই জন্যে কি আমি দরজা খুলে রেখে দিব? নো নো নো, আমার চেয়েও আরও বড় ডাকাত, বড় চোর থাকতে পারে, এটা আমাকে মনে রাখতে হবে। কথাটা একটু পেঁচিয়ে বলে ফেলেছি মনে হয়, জটিল হয়ে গেছে।
অনেকে আবার ভুল বুঝবেন না, আমি কিন্তু এখানে বঙ্গবন্ধুকে চোর ডাকাত মনে করিনি, বোঝাতে চাইনি। বঙ্গবন্ধুকে বোঝাতে চাইনি যে বঙ্গবন্ধু অন্যের সম্পদ, সোনা দানা, হীরা মণি মাণিক্য চুরি ডাকাতি করে এনে ঘরে ঢুকিয়েছেন, না, সেই অর্থে বলিনি। আমি এটা রূপক অর্থে বলেছি, সরি, জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখেই বলেছি। জাতির পিতা ভুল করেছেন 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে এসে। তারপর পরেই তিনি 71 পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের তথা স্বাধীনতা বিরোধীদের সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। তার রাজনীতির সবচেয়ে বড় ভুল এটা। অনেকে বলবে না, জাতির পিতা উদার ছিলেন, তিনি ক্ষমা করেছেন, তিনি ক্ষমাশীল। নাও, সবাইকে ক্ষমা করা যায় না, সবাইকে বিশ্বাস করা যায় না। তাই আমার হাঁসু আপাকে আমি 32 বছর আগে ভিয়েনাতে জিজ্ঞেস করেছিলাম, হাঁসু আপা, তুমি যে আমার কাছ থেকে দোয়া নিতে চাও, দোয়া নিতে এসেছ, বলো তুমি কি তোমার বাবার ভুলের থেকে শিক্ষা নিয়েছ? আমার ভুলের মাসুল বইতে আমি সেগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছি, ব্যাখ্যা করেছি। জাতির পিতার ভুলের মাসুল, ভুলের মাসুল বইয়ের নাম, ওকে? 10টা ভুল, জাতির পিতার 10টা ভুল সেখানে আমি বর্ণনা করেছি, বিশ্লেষণ করেছি, বুঝিয়ে বলেছি। হাঁটু আপা বলেছে, অবশ্যই আমার বাবার অনেক ভুল ছিল, যদিও তার নেতারা ছিল সাথে, বড় বড় নেতারা বলেছে, না, জাতির পিতা কোনো ভুল করতে পারেন না, কোনো ভুল করেননি। আমি বলেছি, আপনাদের মতো নেতারাই জাতির পিতাকে ডুবিয়েছেন, আপনারাই আবার এই আমার হাঁসু আপাকে, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে ডুবাবেন। তিনি ক্ষমতায় আসলে আপনারাই চামচাগিরি করবেন, চাটুকারিতা করবেন, দালালি করবেন, ভুল উপদেশ দিবেন, ভুল পরামর্শ দিবেন, তাকে ভুল পথে আপনারা পরিচালিত করবেন। সাবধান হাঁসু আপা, তুমি সাবধান, এই সব চামচা, টাউট, বাটপার, দালাল, চাটুকারদের কথা তুমি শুনবে না। তাই হয়েছে। এখনো যেই শফিক খান ভাইয়ের বাসায় হাঁসু আপা ছিলেন তার ছেলে মেয়েদেরকে নিয়ে, সেই হাঁসু আপা সেই শফিক ভাইকে এখন অ্যাপয়েন্টমেন্ট দেন না। শুনে আমার লজ্জা হয়, অনেক লজ্জা হয়। হাঁসু আপা, ইউ আর রং, ইউ মেড লট অফ মিস্টেক্স বাই দিস টাইম। আমি তোমাকে অনুরোধ করেছিলাম আমার পুতুল আপাকে, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, একজন প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, 1 নম্বর সেক্টরের কমান্ডারের স্ত্রী ছিলেন, তিনি প্রায় 80 বছর বয়স, সম্ভবত 80 অতিক্রম করে ফেলেছেন ইতিমধ্যে, অসুস্থ মানুষ। তার বিরুদ্ধে বানোয়াট একটা ফালতু মামলা সাজিয়ে তাকে তুমি জেলে রেখে দিয়েছ। তুমি বলবে, না শেফুদা, তোমার পুতুল আপাকে আমি তার বাড়িতে রেখেছি। এইভাবে বাড়িতে রাখা আর জেলে রাখা খুব একটা পার্থক্য নেই। আমার আজকেও আমার অনুরোধ, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হোক। বর্তমানে জেলে বিরোধী দলের হাজার হাজার, আমি শুনেছি লক্ষ লক্ষ কর্মী আছে জেলখানায়, তারা অনেক কষ্টে আছে। আমার ছোট ভাই হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, গত কয়েকদিন আগে 21 তারিখে, 21শে এপ্রিল, তার মানে 1 সপ্তাহ আগে জেল থেকে বেরিয়ে এসেছে। তার সাথে আমার সরাসরি কথা হয়েছে, তার টক শো দেখেছি, কয়েকটা টক শোতে
এবং আমাকে বলেছে জেলখানায় লক্ষ লক্ষ কর্মী বিভিন্ন জেলে অনেক কষ্টে দিনাতিপাত করছে, তাদের ঠিকমতো খাওয়া, চিকিৎসা, থাকার জায়গা নাই, অনেক কষ্টে দিনাতিপাত করছে। জেলখানা মানে সাজার জায়গা নয়, জেলখানায় অনেক ক্যাটাগরি থাকে, যাদের শাস্তি হয় তারাও কাজ করে, বাগানে কাজ করে, বিভিন্ন কাজ করে, রান্নাঘরে কাজ করে। আমি জেলে ছিলাম, আমার জীবনে আমি 10-12 বার জেল কেটেছি। তবে আপনাদের দোয়ায় যতবারই জেলে গিয়েছি দেশে বিদেশে ডিভিশন পেয়েছি, প্রথম শ্রেণীর কয়েদি, বুঝছেন, সম্মান পেয়েছি, সব জেলাররা সম্মান করেছেন। আমার রুমে কোথাও তালা লাগানো ছিল না, আমার খুশি আমি ঘুরে বেরিয়েছি যেখানে খুশি। জেলারের ল্যাপটপ আমাকে দিয়ে দিয়েছে, আমি ইচ্ছা মতো ইউজ করতাম। শুধু আমাকে বলেছে আপনি দেখবেন, আপনি, তখন তো ইয়ে ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইমেইল দেখতাম। বলেছে আপনি শুধু দেখবেন আর নিউজ। আমার রুমে টেলিভিশন, কালার টিভি ছিল, টেলিফোন ছিল, যখন যেখানে খুশি টেলিফোন করেছি। আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, যে যেখানে যাকে খুশি সারাদিন টেলিফোন করেছি। কারণ ওই সময় আমার প্রায় পাগল হয়ে যাবেন আপনারা, 250 থেকে 300টা টেলিফোন নাম্বার মুখস্থ ছিল। ইয়েস। তো আমি বেশি কথা বাড়াবো না। আমি শুনেছি আজকে আমার এক ছোট ভাই মনিরের কাছে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর, সরি এই মুহূর্তে তার নাম ভুলে গেছি আমি, মাননীয় চট্টগ্রাম বাড়ি, তিনি বেলজিয়াম থেকে লেখাপড়া করেছেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ভিয়েনা শহরে অবস্থান করছেন, আমি তাকে স্বাগতম জানাচ্ছি এবং আমি আশা করব তিনি ভিয়েনায় যারা বাংলাদেশি আছেন প্রবাসী সবার সাথে খোলামেলা আলোচনা করেছেন, আজকে বিকেলেও করবেন আমি শুনেছি। মনির আমাকে দাওয়াত করেছে অ্যাম্বাসিতে যাবার জন্যে, আমি অসুস্থ তাই আমি যেতে পারছি না, সেজন্য দুঃখিত। তবে আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো যে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অ্যাম্বাসি আছে, কনসুলেট আছে। এসব অ্যাম্বাসি এবং কনসুলেটের কাজ কি, সবগুলো কাজ সম্পর্কে, তাদের দায়িত্ব সম্পর্কে, তাদের কর্তব্য সম্পর্কে ওয়াকেফাল করে দিবেন, সুন্দর করে বুঝিয়ে দিবেন। ওই শুধু বাংলাদেশি লোকদের পাসপোর্ট রিনিউ করা, এই ধরনের কাজকর্ম করা শুধু নয়, ওগুলো তো আছেই, পাশাপাশি নিজের দেশকে, মাতৃভূমিকে, বাংলাদেশকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করে তোলা, ভালো কাজের মাধ্যমে, ক্রিয়েটিভ কাজের মাধ্যমে। সেটা কি করে হতে পারে? আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, আমাদের শিল্প সাহিত্যকে তুলে ধরা, আমাদের দেশীয় পণ্য, যেমন আমাদের গার্মেন্টস প্রোডাক্ট আজ সারা পৃথিবীতে দ্বিতীয় স্থান দখল করেছে। অবশ্যই সরকারের, অতীতের সরকারগুলোরও অবদান ছিল, আমাদের অ্যাম্বাসিগুলোর, কনসুলেটগুলোর অনেক সহযোগিতা ছিল। আমাদের বাংলাদেশের কুটির শিল্পকে বিশ্বের মানচিত্রে, বিশ্বের দরবারে, সরি এখানে মানচিত্র হবে না, বিশ্ব বাজারে পরিচিত করতে হবে। আজকে আমি ট্রামে আসার সময় একজন মহিলার কাঁধে একটি চটের ব্যাগ দেখতে পেয়েছি, বড় বেশ সুন্দর কাজ করা চটের ব্যাগ। এবং সেই চটের ব্যাগটা দেখে আমি
চমকে উঠলাম। আমি বললাম যে ইজ ইট ফ্রম বাংলাদেশ? কিন্তু সেই মহিলা আমাকে দেখাইল ব্রাজিল লেখা। ওহ, যেমন করে উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম যে এটা কি বাংলাদেশ থেকে। কিন্তু পরে যখন তিনি দেখাইলেন ওখানে লেখা আছে ব্রাজিল, তখন ঠিক একই গতিতে আমার মনটা নিচের দিকে নেমে গেল। কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম ইউএনডিপি আইউরো থেকে আমরা অনেক বিদেশি এক্সপার্ট নিয়েও আমাদের দেশীয় শিল্পকে বেসিকের সাথে আমরা কাজ করেছি। সেখানে আমরা অনেক বড় বড় এক্সপার্টদেরকে নিয়ে বিভিন্নভাবে বাংলাদেশের যারা বেসিকের থেকে ঋণ নিতেন, সহযোগিতা নিতেন, আমরা বিনা পয়সায় প্রশিক্ষণ দিয়েছি। আইউরোর পক্ষ থেকে, ইউএনের পক্ষ থেকে, ইউএনডিপির পক্ষ থেকে, ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে। কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশীয় শিল্পকে প্রতিষ্ঠিত করা, কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে প্রোডাকশান যত ভালো করা যায়। এবং শুধু প্রোডাকশান করলে হবে না, সেগুলোকে বাজারজাত করতে হবে। সেই জন্যে আমি অনুরোধ করব, ভিয়েনাতে যিনি নতুন অ্যাম্বাসেডার এসেছেন, আজকেই শুনেছি 2-3 মাস আগে, কিন্তু যাকে জিজ্ঞেস করেছি তিনি আবার অ্যাম্বাসেডার সাহেবের নাম বলতে পারেননি। এটা হলো আমাদের বাংলাদেশিদের কোয়ালিটি। যারা ভিয়েনায় থাকে তারা বাংলাদেশের অ্যাম্বাসেডারের মিটিং করে আসছে আজকেই, অথচ অ্যাম্বাসেডারের নাম বলতে পারেননি। সেই মন বাংলাদেশি পিপল ইন বাংলা, সেই মন বাংলাদেশি পিপল লিভিং ইন ভিয়েনা। সরি, নেভার মাইন্ড, একটু ফান করলাম আর কি। তাছাড়া ভিয়েনাতে যারা এখানে নেতা আছে, কমিউনিটি লিডার্স, তাদেরও এইসব ব্যাপারে কোনো আগ্রহ নেই। সবাই এসেছে টাকা পয়সা কামাবে, বাংলাদেশকে মানুষের, বিদেশিদের, প্রবাসীদের কাছে বা অন্য অন্য দেশিদের কাছে, অস্ট্রিয়ানদের কাছে নিজেদের কাজের দ্বারা তুলে ধরবে এমন কোনো উদ্যোগ নেই। যেমন করে আমি শেপুদা এককভাবেই সারা পৃথিবীর মাঝে, আগে যারা অস্ট্রিয়ার নাম শুনে নেই, ভিয়েনার নাম শুনে নেই, শুধু শেপুদার কারণেই আজ অস্ট্রিয়া এবং ভিয়েনাকে চিনতে পেরেছে। যেমন করে ডক্টর ইউনূসের কারণে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনতে পেরেছে। যেমন করে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের কারণে, তাঁর কৃতিত্বের কারণে একটা দেশকে স্বাধীন করতে পেরেছিলেন। সেই জন্যে তার নাম, বাংলাদেশের মানুষ যারা তার নাম জানে তারা বাংলাদেশকে চিনে। আমি অনুরোধ করব, যিনি নতুন অ্যাম্বাসেডার আসছেন তাকেও স্বাগতম জানাচ্ছি, তাকেও অনুরোধ করছি আপনি অস্ট্রিয়ার বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বাংলাদেশের কুটির শিল্পকে দয়া করে বিক্রির ব্যবস্থা করুন। অস্ট্রিয়াতে যারা আছে তাদেরকে উৎসাহিত করুন। অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশ থেকে কুটির শিল্পের বিভিন্ন স্যাম্পল এনে আপনার অ্যাম্বাসিতেই একটা শোরুম করবেন, সেখানে সেগুলো, এবং প্রতি মাসে প্রদর্শনীর ব্যবস্থা করেন। অ্যাম্বাসির ক্যাম্পাসেই করুন, ধাপে ধাপে সেটা আরও বিভিন্ন কুটির শিল্পের যেসব দোকান আছে সেগুলোতে স্যাম্পল হিসাবে প্রথমে দিন, গিফট হিসাবে দিন, পরিচিত হন, পরিচিত করুন, অ্যাডভার্টাইজমেন্ট করুন। সেলফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কখনো কখনো নিজের ঢোল নিজেকে পিটাইতে হয়। এই যে আমি হলিউডে অভিনয় করি, একথা কি আপনারা জানেন? জানতেন না। আমি বলার পর এখন কেউ কেউ জানেন। আমি যে ঐশ্বরিয়া রায়ের সাথে অভিনয় করেছি, ঐশ্বরিয়া রায় আমার সাথে অভিনয় করতে এসে আমাকে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে আমার ওষ্ঠ রঙিন করে দিয়েছে, তাকে আপনারা দেখেছেন?
দেখেননি? আমি বলেছি শাহরুখ খান আমার সাথে অভিনয় করতে এসেছে, সালমান খান আমার সাথে অভিনয় করতে এসেছে। তাকে আপনারা দেখেছেন? কয়েকজন দেখেছে। হ্যাঁ, বাংলাদেশের একজনের নাম নারায়ণগঞ্জের বাবু, সম্পর্কে আমার ভাগিনা হয়। আরেকজনের নাম আমি ঠিক এই মুহূর্তে ভুলে গেছি। তারা তো দেখে আশ্চর্য হয়ে গেছে, সালমান খানের সাথে আমি অভিনয় করছি, তাই না? কখনো কখনো নিজের ঢোল নিজেকে পিটাইতে হয়। এই কথাটা আমাকে বলেছেন আমার অতি শ্রদ্ধাভাজন আরেকজন ব্যক্তিত্ব, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই। তিনি গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন। এর মধ্যে 1 বছর পূর্ণ হয়ে গেছে। আমার পরম পূজনীয় শ্রদ্ধেয় জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, সত্যি এ জাতি কখনো তার ঋণ শোধ করতে পারবে না। যেমন করে ঋণ শোধ করতে পারবে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলুন্নেসা। আমার বড় বোনের নাম ছিল ফজিলুন্নেসা, আমার মায়ের নাম ছিল হাসমতুন্নেসা হাসু। বঙ্গবন্ধুর পরিবারের অনেকের সাথে আমাদের পরিবারের অনেক প্রিয়জনদের নাম অনেক মিল। আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার পরম শ্রদ্ধাভাজন রাজনীতির গুরু, আমার শিক্ষক কমরেড BM কলিমুল্লাহকে। তিনিও কয়েক মাস আগে আমাদের ছেড়ে চলে গেছেন। এবছর আমার অনেকেই 1 বছরের মাথায় অনেক প্রিয়জন চলে গেছে, যারা আমার অতি প্রিয় ছিলেন, যারা আমার গুরু ছিলেন, শিক্ষক ছিলেন, মহান মুক্তিযুদ্ধে যাদের সাথে একসাথে কাজ করেছি। কমরেড BM কলিমুল্লাহ আমার কমান্ডার ছিলেন, কমরেড প্লাটুনের। আরেকটা কথা আমি বলছি, তিনি এখনও জীবিত, তাঁর কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মরণ করছি, শ্রদ্ধা করছি। আবার আপনারা মনে করবেন না তিনি মরে গেছেন, না, তিনি এখনও জীবিত আছেন। কিন্তু জীবিত থাকলেও জীবমৃত, আপনারা তাকে মৃত করে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের মেধা আছে, তার মহান মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং তার পরবর্তী সময়েও দেশকে স্বনির্ভর করার জন্যে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্যে তার অনেক অবদান আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় হাঁটু আপাকে অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যথাযোগ্য মর্যাদার সাথে তার মেধাকে আমাদের দেশের উন্নয়নমূলক কাজে তার অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হোক। হিজ 30 বা ইংরেজি বাংলা সব ইজ 83 ইয়ারে আল্ট। তিনি এখন 83 বছর বয়স তাঁর চলছে। Professor Dr. Mohammad Yunus is now 83 years old man, but he is young. He is younger than lot of 18 years old younger people. Like me, I am 18 years old. 18 বছর বয়স আমার। 18 বছর বয়স যার, যুদ্ধে যাবার সময় তার। অনেক কথা বললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। এবং বিরোধী দলের প্রতিও আমার আহ্বান আগের মতো, সরকারে থেকে যত কাজ করা যায়, বিরোধী দলে থেকে আরও ভালো কাজ করা যায়, আরও বেশি কাজ করা যায়। যদি সত্যিকারের দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন,
সরকারে এসে চুরিদারি করার সুযোগ বেশি পাওয়া যায়, কিন্তু বিরোধী দল থেকে সত্যিকার অর্থে দেশের মানুষের জন্য কাজ করা যায়। বিরোধী দল ছায়া সরকার, পার্লামেন্টে থাকলে ভালো, আর বারবার নির্বাচন বর্জন করে ওটাকে আমি বিরোধী দল বলি না। এরা বিরোধী দলের কলঙ্ক। গণতন্ত্রের সৌন্দর্য হলো নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সরকারে হোক বিরোধী দলে হোক, পার্লামেন্টে থাকতে হবে। পার্লামেন্টে না থেকে রাস্তায় ঘেউ 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 করে নেড়ি কুকুরদের মতো ঘেউ ঘেউ করে কোনো লাভ হবে না। আর এখন ডিজিটাল যুগ, রাস্তায় সকল প্রকার মিটিং মিছিল বন্ধ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্রেম ধর্ম সেরা ধর্ম। নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, সবার আগে নিজেকে ভালোবাসুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা।